তো তখন মনে হইতেছিল আমি যে মানুষটাকে চাই সেই মানুষটাকে তো পাইছি। আমার ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল, মানে মানুষের তো একটা বিদায়ের একটা পর্ব থাকে। আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই। তারপরে ও তখন বুঝছে, ও তো আমার চেয়ে অনেক ম্যাচুয়ার্ড, ও বুঝছে, বলে যে আমি আছি, তোমার সাথে ভয় পাইও না, এ কথা বলছে। আমি তো গাড়িতে উঠে গেছি, তাকাইও নাই, আমি ওই দিকে বাড়ির দিকে একবার তাকাইও নাই। তারপরে আমাকে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সবাই গাড়ি থেকে নেমে গেছে, আমাকে শুধু বলল যে থাকো, তোমাকে নিয়ে যাবে এসে। ইভেন কি সবচেয়ে মজার বিষয়, আমি আজও প্রশ্ন করি সেই মানুষটাকে, ওই মানুষটা আমাকে রেখে চলে গেছিল, কোথায় গেছিল গড নোস। পুরা একটা ঘন্টা আমি বসে রয়েছি, গুরু কেউ আসে না। 1-1.5 ঘন্টা পর আমার যা আসছে, বড় যা, সে বললো যে নামো। আমি না কেঁদে দিছি ওনাকে দেখে। আমার মনে আছে ওনাকে আমি জড়াইয়ে ধরছিলাম, পরে বলে কি চলো, ওই ভাবেই আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর আমাকে বসতে দিছে। আমার শাশুড়ি যে, উনি আমার দিকে সুদৃষ্টিতে তাকায়ও দেখে নাই। তারপর আমাকে বড় ভাবির রুমে, পাশেই বড় ভাবির রুম, ওখানে বসাই দেওয়া হলো। আমার যা আমার জন্য অনেক করছে, পৃথিবীতে কোনো যা এত কিছু করে না, উনি আমার মার অবদান নিছে। তো একটা টিনের ঘরে আমাকে থাকতে দিছে। গুরু, এর আগে আমি খুব জমিদার ফ্যামিলি থেকেই আসছি বলা যায়। সো বাবা তো তাহলে ওই অর্থে তোমাকে যেটা বোঝানোর কথা চেষ্টা করেছিল যে যেখানে তুমি, ওইটাই আমি মিলিয়েছি, ওখানে যেখানে তুমি হয়তো হুতনের জায়গায় নেই, তা আমি না তখন বুঝি নাই যে আমার হুতনের জায়গায় নাই। সো গিয়ে এখন বুঝতেছো যে আসলে পরিস্থিতি ওটা আমি মিলাইছি স্যার। মিলানোর পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঢুকার পরে যখন আমি ঢুকি তখন ওই টাউট আসছে আমার হাজবেন্ড। তা আমি বললাম তুমি কোথায় থেকে আসলা? বলে কি আমি ছিলাম, পলায়া ছিলাম, বাড়িতে তো সমস্যা, 2 ভাই বিয়ের বাকি ছিল। 3 দিন পরে ও ঢাকায় চলে গেছিল, তো ওর একটা কোনো কাজ ছিল। তো পরে 7 দিন পরে যখন সে আসলো, ওই সময় আমি ওই যে নতুন চুলা দেখা, রান্না করা, রুটি বেলা, ওই সময় আমাকে বলা হইতো যে বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসো না, বিয়ে বসছো কেন যদি না পারো? বিয়ে করছে সেটা তার মাথায় ছিল না। হ্যাঁ, আমি দুপুরবেলা রান্না করতাম, ওরা 8 জন 9 জনের ফ্যামিলি ছিল, ওই 8 জন 9 জনের রান্না আমি চুলাতে করতাম। আমার হাতে অসংখ্য দাগ আসছে পুড়ে যাওয়ার। একটা বাসায় করতে কখনো জীবনও না, আমি ডিম ভেজেও বাসায় ভাত খাইনি, আমার আম্মা খাওয়াই দিত। ডে ওয়ান থেকে কিভাবে তুমি তাহলে আমার খুব কষ্ট হয়েছে প্রথম দিকে, পারতাম না দিদা, উনি আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাইতো, আমাকে প্রচুর টর্চার করতো। ইভেন কি এত মানে নোংরা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলতো, বিয়ে বসে গেছে, আমার সাথে শুইতে পারে, থাকতে পারো, কাজ করতে পারো না কেন? তা আমি বলছি মা, আমি তো এই জিনিসগুলো শিখে আসি নাই, আমাকে সময় দিতে হবে। তাই না, আমি খুব জেদি ছিলাম, আমি যদি মনে করি আমি করব, সেটা আমি করেই ছাড়ি। আল্লাহ আমাকে এই শক্তিটা দিছে, আমার জীবনে না বলতে কোনো শব্দ দিয়ে প্র্যাকটিস শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি করেছি সেটা। ইভেন কি আমি দুপুরবেলা রান্না করতাম, দুপুরে সবাই একসাথে টেবিলে খেত, আমি খেতাম, কাজের একটা মেয়ে ছিল অঞ্জনার নাম, ওর সাথে। আমি জীবনে কখনো ওই মানুষটার সাথে বসে টেবিলে খেতে পারিনি। আমার কি অপরাধ ছিল? সেই মানুষটা কি ভূমিকা রাখতো এটার জন্য? কোনো ভূমিকা রাখে নাই। যখন আমাকে খারাপ কথা শোনাইতো, তখন একটা খাটের কোণাতে বসে আমার রুমে আমি কান্না করতাম। তখন ওই মানুষটা আমাকে বলতো কি হয়েছে, তখন আমি বলতাম জানো তোমার মা আমাকে এত নোংরাভাবে কথা বলছে, আমি এই যে রান্না করি আমাকে ইন্সপায়ার করতে পারে, আমি তো জীবনে করি নাই কোনো দিন, আমাকে এত বাজে বাজে কথা শোনাই, আমি না এগুলো নিতে পারি না। তখন বলতো যে ঠিক হয়ে যাবে, আমি তো আসলে বিয়ে করছি এইভাবে। আমার কথা হচ্ছে তুমি বিয়ে করছো তোমার 2 ভাই রেখে, তুমি ছোট, তুমি বেকার, সেটার জন্য আমি কেন অপরাধী? আমাকে এত বেশি কথা শোনানো হতো, এত বেশি শারীরিক আঘাত করা হইতো। দেখা আমি একটা জিনিস মানে কোনো কিছু নিয়ে গেছি, কোনো কিছু পছন্দ হয় নাই, ওরকম ধাপাস করে বেলুন দিয়ে যখন করতো, বেলুনটা এসে আমার এইখানেই লাগলো বা এইখানেই লাগলো, মানে উনি ইনডাইরেক্টলি আমাকে টর্চার করতো, আমার শাশুড়ি। তারপরে এগুলো আমি যখন তাকে বলা শুরু করলাম, বললো যে এগুলো তোমার সহ্য করতে হবে। আমার তো বলার জায়গাটাই গুরু ওই জায়গায়, ও কখনো রিয়েকশনও করতো না, কিছু বলতো বাড়ির সাথে তো তোমার কোনো যোগাযোগ নাই? না, আমি তো যোগাযোগ কখনোই করিনি আমার বাড়ির সাথে, ওই যে চলে আসছি আর কখনোই যোগাযোগ করিনি। তারপরে 1 মাস পরে আমি অসুস্থ হয়ে যাই, আমার ইউরিন ইনফেকশন হয়ে আমার ইউট্রাস ইনফেকশন হয়ে গেছে। তখন হচ্ছে আমাকে যে হাসপাতালে ভর্তি করবে, ওই টাকাটা তার কাছে ছিল না। তখন আমার বাবাকে কল দেওয়া হয়েছে, আমার আব্বা ছুটে চলে আসছে ওই মুহূর্তে, আমাকে হাসপাতালে অলরেডি ভর্তি করা হয়েছে। তখন ডাক্তার আমাকে বলল যে আপনার ওয়াইফের তো ইউট্রাস কেটে ফেলতে হবে, তো এটা যদি আমি কেটে ফেলে তখন সে আর বাচ্চা কনসেপ্ট করতে পারবে না। আমার আব্বাকে ডেকেও বলা হয়েছে, আমার হাজব্যান্ডকে ডেকে বলা হয়েছে। তখন বলছে আমার তো আসলে ওই ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট না, যদি ওর জীবন তো আগে। তারপর যখন আমি 15 দিন হাসপাতালে থাকা অবস্থায় চিকিৎসা করে, যখন আমার ওই সময়টা সে আমার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করে নাই, ওই সময় সে আমার সাথে যোগাযোগ করে নাই। বিয়ের 1 মাসের মাথায় সে থাকতো তার ব্যাচেলার বাসায়। একদিন আমি হচ্ছে চলে গেছি, রুগী আমি, আমার হাতে ক্যানোলা লাগানো। তখন আমার মনে হচ্ছিল যে কি আশ্চর্য, আমার সাথে যোগাযোগ করতেছে না কেন, যায় দেখি কি ও খুব হতাশা, আসলে কিছু করতে পারতেছে না তো আমার জন্য। আমি না বাসায় ঢুকার সাথে সাথে আমার মনে আছে আমি ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে গলা জড়াই দিয়েছিলাম। বলছে তুমি আমার সাথে এরকম করতেছো কেন, আমার আব্বা তোমার ব্রেন ওয়াশ করতেছে, আমার বাপে তোমার নিয়ে যাবে।
আমি বলছি কি চলো আমরা চলে যাব। আমি ডাক্তারের কাছে এসে পরের দিন ডাক্তারে বলছে আমি অপারেশন কিচ্ছু করবো না, আপনি আমার রিলিজ দিয়ে দেন, আমি চলে যাব। সত্যি কথাই আমি ওর সাথে বাড়ি চলে গেছি। আমার আব্বা বলছে জীবনে আমার আরেকবার ভুল করলা তুমি। তারপরে যখন ফাইনালি আমি বাড়ি চলে গেলাম গুরু, বাড়ি যাওয়ার পরে সবাই আমার নামে একটা রিউমার ছড়াইলো যে আমি হিজড়া। তখন আমি এই কথাগুলো না আমার কানে ভেসে ভেসে দূর থেকে। তখন আমি বললাম আমি হিজড়া হলে তোমার সাথে থাকি কিভাবে, তুমি আমার সাথে সংসার করতেছো কিভাবে? বলে কি কে বলছে এগুলো? আমি বলছি এগুলো তো তোমার বোন বলতেছে, পুরা এলাকা ছড়াই ফেলছে আমি হিজড়া। তো সে কি এই প্রতিবাদটা করতে পারতো না আমি হিজড়া নাকি? আমাকে কি সে হিজড়া নিয়ে আসছে? আমার গঠন কি হিজড়া? আমি দেখতে কি ওরকম? এই কথার সে- প্রেক্ষিতে আসলো কিভাবে? সে বলছে তার ফ্যামিলিকে আমার ইউট্রাস কেটে ফেলে দিতে হবে। তবে আমার কিছু গাইনি প্রবলেম থাকতে পারে, এটা তো আল্লাহ তাআলা দিয়ে দিছে কম ওইভাবে। বেশি মেয়েদের এই এটা সমস্যাগুলো থাকে থাকে এবং সেই জিনিসটাকে এক্সজরেট করে তখন ওই শব্দটা ব্যবহার হ্যাঁ করা আমি হচ্ছে তোমার হিজড়া, নামে। এক্স্যাক্টলি। গুরু ওই সময় ওই কথাগুলা হজম করা, একটা বাচ্চা মেয়ে আমি সবকিছু ছেড়ে আসছি, ওই সময় ওই কথাগুলো হজম করার মতো শক্তি ক্ষমতা কোনোটাই আল্লাহ আমাকে দেয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এত বেশি ধৈর্য দিছে যে আমাকে যদি কেউ চাবুকও মারে না গুরু আমার পিঠে, আমার মনে হয় লাগে না। আমি এত বেহায়া, এটা ধৈর্য বলবো না, এটা বেহায়াপনা ছিল আমার। তারপরে যখন এগুলো বলছি, বলার পরে আল্লাহর কি রহমত, আমি 1 মাসের মাথায় কনসেপ্ট করছি। কনসেপ্ট যখন করলাম তখন আবার আরেক নতুন পার্ট শুরু হইলো। তোমার জামাই তো বেকার, তোমারই খাওয়াইতে পারে না, তুমি আবার যে পেটে আরেকটা নিলে ওটারে কে খাওয়াইবে? এরা কত বহুরূপী প্রাণী হইতে পারে গুরু। তখন আমার 3 মাস, ওর বোন একটা হচ্ছে বাঞ্জা, সরি টু সে এই শব্দটা আমার বলতে হচ্ছে, মানে তার বোন হচ্ছে বাচ্চা হয় না, বাঞ্জা। গুরু আমাকে তো বাঞ্জাও বলতে পারতো, না হলে হিজড়া কেন? হিজড়া কাকে বলে? থার্ড জেন্ডার। ওই রকম একটা লোক তার গায়ে লাগে নাই, আমাকে হিজড়া বলছে। তারপরে আমি কনসেপ্ট করার পরে তার বোন এসে আমাকে বলতেছে ওই বাচ্চাটা আমাকে দিয়ে দিবা। কেন দিবা? তোমাদের তো পালার ক্ষমতা নাই, তোমার জামাইয়ের তো এই বাহানাতে। হ্যাঁ কিন্তু আসলে সে যেহেতু বন্ধা সেই বান্দা, কারণে হ্যাঁ। এটা তা বাচ্চাটা নিতে আমি চাচ্ছে। আমি আমার হাজবেন্ডকে বলছি আমি জীবনও বাচ্চা দিব না। তুমি যদি আমাকে না পালতে পারো আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আমি আমার বাচ্চা দিব না। তারপরে সে আমার না পেটে ব্যথা হইতো, এটা আমার অভ্যাস ছিল। ওর মা না, আমার মনে আছে, ওর সাথে এসে একটা স্টিলের গ্লাসে আমাকে 1 গ্লাস পানি দিছিল। সে পানিটার কালার ছিল কালো। তো পেটে ব্যথার জন্য আমাকে বলছে যে এই পানিটা খাওয়ার জন্য। তা আমি ওই পানিটা যখন খেলাম, খাওয়ার পর থেকে আমার অসহনীয় ব্যথা। পরের দিনে আমি পিজি হাসপাতালে নুরুন নাহার খানম ম্যাডামকে দেখাইতে গেছি। ম্যাডাম বলল তোমার বাচ্চা তো পেটেই মরা। গুরু আমার ওই সময় যে কী পরিমাণ কষ্ট হয়েছে। আমার আম্মা, আমাদের বাসার একটা কল ছিল, কলের পার, ওটা আটকানো ছিল, ওইখানে কলের পাড়ে আমার আম্মা, মানে আমি অনেক চিল্লায়া কাঁদতেছিলাম। মানে আমার মনে হইতেছিল যে আমি দুনিয়াতে মরে যাব। আমার এত ব্লিডিং হইতেছিল, এত হইতেছিল। আমার আম্মা তখন সমানে আমাকে গরম পানি ঢালতেছিল, বলতেছে আল্লাহ কাছে ধৈর্য ধারণ করো। তারপরে তো আমি একটু সুস্থ যখন হইলাম, তখন আমি ওই কথাটা আমার হাজবেন্ডকে বলছি যে তোমরা যে তোমার মা যে এই কাজটা করলো, বলে যে এটার কি প্রমাণ আছে? আমি বললাম আমি সুস্থ মানুষ, আমাকে পানি খাওয়ানোর পর থেকে আমার পেটে ব্যথা, তাহলে এই কাজটা কে করছে? বলে তুমি আদৌ কনসেপ্ট করছো কিনা এটাই তো সন্দেহ। তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে আসলে ওরা যে তোমার সাথে খারাপ আচরণ করে, আমি প্রথমত বেকার, দ্বিতীয়ত হচ্ছে আমার আব্বা আমার একটা স্বপ্ন ছিল আমি ইংল্যান্ডে যাব, পড়াশোনা করব। এই জন্য আমি সবসময় প্রশ্ন করতাম আমার কি অপরাধ, কেন তারা আমার সাথে এরকম করে। সবসময় আমার একটা মানে মানসিক চাপে রাখতো, একটা অত্যাচার করতো। আমি বললাম কি আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, অলরেডি আমার ড্রপ হয়ে গেছে। আমি বললাম যে আমি ভর্তি হব। তো সে আমাকে স্কুলে ভর্তি করাই দিয়েছে ঠিকই, কিন্তু সে দায়িত্ব পালন করতে পারে নাই। একটা টিচারও রেখে দিতে পারে নাই, সে নিজেও কোনোদিন আমাকে পড়ায় নাই। আর আমি যখন পড়তে বসতাম গুরু সকালবেলা, তখন হচ্ছে তার মা ঝাড়ু দিয়ে টিনের ঘরে শব্দ করে করে বাইরেই তো, এই বাড়িতে কোনো পড়াশোনা হবে না, এই বাড়ি থেকে মানুষ জমিদারি করতে আসছে, এই বাড়ি থেকে আমি পড়াশোনা করাইতে আসছি, আমার বাড়িতে কাজ করে খেতে হবে। আমি বাধ্য হয়ে গুরু বাইরে যেতাম, আমাকে 1 ঝাঁকা সবজি দিত, আমি বসে বসে কুটতাম আর চোখের পানি ফালাইতাম। আমি বলতাম একটু পড়ার সুযোগ পাইতাম না। সকালবেলা নাস্তা বাড়াইতাম, দুপুরে রান্না করতাম। ওই বাড়িতে আর কোনো বউ ছিল না আমি ছাড়া, আমার যা ছিল বড় যা, সে তো সকালে অফিসে চলে যেত। আমি কোনোদিন পড়ার সুযোগ পাইতাম না, স্কুলে যাওয়ার সুযোগ পাইতাম না, শুধু নামেই আমাকে ভর্তি করাইছিল। এই মানুষটা আমাকে কোনো সাপোর্ট করে নাই। তারপর না বলে সে লন্ডনের জন্য অ্যাপ্লাই করলো, হুট করে লন্ডন হয়েও গেছে তার 1 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে তার চলে যেতে হবে, জানুয়ারির 22 তারিখে তার চলে যেতে হবে। তখন আমি বললাম তুমি আমার সাথে এত বড় চিট করলা, তুমি আমাকে না বলে চেষ্টা করলা। বলে কি এটা হয়ে গেছে, আমি জানতাম না, যখন চাইছি তখন হয় না, এখন আমি চাই নাই, হয়ে গেছে।
সে আমাকে বলে যে তোমাকে আমি বাড়িতে রেখে যাব, আমার আব্বা আম্মা তোমাকে খুব আদর করবে, তুমি পড়াশোনা করবা, তুমি ইন্টার পাস করবা, ইন্টার পাস করার পরে তোমাকে আমি স্টুডেন্ট ভিসায় লন্ডনে নিয়ে যাবো। তুমি তো বুঝে গেলে সব। হ্যাঁ, আমি তখন বলছি তুমি আবারও ভুল করছো, তুমি কার হাতে কোন জায়গায় আমাকে রেখে যাচ্ছ। বলে কি আমার কথা যখন তোমার মনে পড়বে তখন আমার বাবা মাকে দেখবা। তাহলে আমি বলছি যে তাই না, তুমি আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছ। সে আমাকে কমিটেড করে গেছে, গুরু এত ডাউট ছিল যে তুমি মরে গেলেও আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে বের হবে না, তুমি আমাকে কথা দাও। ওই যে এক জায়গায় আমি আটকা কথাই, আমি কখনো ওয়ার্ড ব্রেক করতে পারি না, কমিটেড ব্রেক করতে পারি না। আমি তাকে কথা দিলাম আমি এখানেই থাকবো। সে যেদিন গেল ওই দিন থেকেই শুরু, ক্ষুধার কসম তাদের টাউট আমি শুরু হয়ে গেছে আমাকে ওই বাড়ি থেকে বের করা। এমনও করতো, ওর যে ভাই ছিল ও এলাকার যত খারাপ পোলাপান ছিল সবাইকে আমার নাম্বার দিয়ে দিছে। পোলাপান আমার পিছনের মানে আমার ঘরের পিছনে গুড়গুড় করতো গুরু। আমি সন্ধ্যার সময় ইউরিন পাস করতাম, সকালবেলা উঠে করতাম, এরকম করতে করতে আমার কিডনিতে ইনফেকশন হয়ে গেছে। আমি 1 মাস ওইভাবে ওই ঘরে ছিলাম। তারপরের দিন তার বোন আসলো, এসে রাতের বেলা আমার বলতেছে তুমি আব্বা আম্মার সাথে থাকবা। আমি বলছি আমি বাবা আম্মার সাথে থাকতে পারবো না, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে থাকে। তখন ওই যে ওরা না গেম করেই আসছে, তখন ওই যে ওর যে ভাই যেটা আনম্যারিড ও আসছে, এসে বলতেছে এই তার বাচ্চা, এই এর বাচ্চা। আমার মাকে উঠায় বকতেছিল, আমার যে মা আমাকে দুনিয়াতে এনে পাপ করে নাই, আমার পাপ আমি এই বাড়িতে আসছি। এই বাচ্চা, এই তুই এক্ষুনি এই মুহূর্তে বাইরে যা, তোর এত শরম লজ্জা নাই, তো এত ভ্যা কেন, তোকে তাড়ানোর জন্য এত অত্যাচার করা হইতেছে তোর উপরে, তাও তুই বাইরেস না, তো তুই স্যাসরা ফ্যামিলির। আমি বলছি আমি যে মানুষটার জন্য আসছি ওই মানুষটা না বলে তো আমি বের হব না, আপনি কে আমাকে বের করার। গুরু আমার চুল তো অনেক বড় ছিল, চুলের মুঠি ধরে আমার হাত এভাবে টেনে ধরে আমাকে টিনের ঘর থেকে শেষরাইতে গেটের বাইরে বের করে দিছে। ইভেন কি ওর বোন, ওর মা, ওর বাবা সবাই আমাকে ধাক্কায় বের করে দিছে। তারপর ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে হাসপাতালে গিয়ে ওখানে একটা আঙ্কেল ছিল, ওই আঙ্কেল আমাকে মেয়ে বলতো। ওকে বললাম যে আমি তো আসলে টাকা পয়সা নাই, ফোন নাই, আমি কি করব। তখন ওরা আমাকে ভর্তি করলো, বলে কি বলো তুমি, তোমার টাকা পয়সা লাগবে। তখন বললো যে ডাক্তারকে বললো আমার মেয়ে। তখন আমাকে ইঞ্জেকশন দিল, স্যালাইন দিল, লো প্রেশার তো খেতে দিল। কি হয়েছে আমি কিচ্ছু বলি নাই গুরু, কারণ তখন মনে হয়েছে আমার বাণিজ্য থাকে। তারপরে আমি একটা মামাকে ফোন দিছিলাম, ওর বাস্তি জামাই ছিল, তখন মামাকে বললাম মামা আপনি কি একটু ফোন দেবেন। বলার পর ও আমার সাথে ফাইনালি কথা বললো। তখন শুধু আমি কান্নায় করছি আধা ঘন্টা। আমি বললাম তোমার বাবা মামাকে এরকম খারাপ খারাপ কথা বলছে, তোমার বাবা মামার সাথে এরকম ফ্যামিলি উঠায় কথা বলছে, আমাকে গা হাত দিয়ে বের করে দিছে, এখন আমি আর বাড়িতে যাব না, আমার তো বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই, আমি আমার বাবাকে কি বলবো, হয় আমি গাড়ির তলে পড়ে আর না হয় তুমি আমার কোনো একটা ব্যবস্থা করো। ও বলল যে তুমি বাড়িতে যাও, আমি তোমার ভাইকে কালকে পাঠায় তোমাকে নিয়ে যাব, আমার উপরে একটু বিশ্বাস করো। আর ওই মামাকে বললো কোনোভাবে ওকে হাতছাড়া করবি না, ও যদি একবার যায় হয় মরবে আর না হয় বাড়ি যাবে, তবে ও বাড়ি যাবে না, ও মরবে, ওইটা আমি জানি। তোমার মামা আমার হাতে ধরে রাখছে, আমাকে ছাড়েনি। তোমার মামা আমাকে রিক্সায় উঠায় বুঝায় সুজায় আমাকে বাড়িতে নিয়ে আসছে। আমাকে বাসায় দিয়ে মামা চলে গেছে। ঠিক তার 5 মিনিটের মধ্যে আমার হাজবেন্ড ফোন দিস, বলতেছে আব্বা কোথায়। ওই যে আমার সাথে গুরু যোগাযোগ হয়েছে ওর, এটা তোর বাবা মা জানে না। বলে কি ও তো নাই, ও তো গতকালকে বাড়ির থেকে চলে গেছে। কই গেছে কি জানি, কোন ছেলের সাথে ভাইগে গেছে, তোমার কোন বন্ধুর সাথে সারা রাত কাটায়া তারপরে আসছে। দেখেন কত বড় নোংরা হইলে মানুষ এগুলা বলতে পারে। বলে কি ও যে গেছে তার প্রমাণ কি, ও নাকি জিজ্ঞেস করছে। বলে যে তুমি আমার কথা বিশ্বাস করো না, তুমি আমার সন্তান, আমি বাবা হয়ে কি মিথ্যা কথা বলবো, তোমার বউ তো সারা রাত তোমার এক বন্ধুর সাথে থাইকে আসছে। নাউজুবিল্লাহ, আমি সারা রাত বন্ধুর সাথে কোথায় থাকলাম, তারা আমাকে বের করে দিছে, আমি হাসপাতালে ছিলাম। আল্লাহর কি রহমত গুরু, আমি যদি ওই মামার মাধ্যমে যোগাযোগ করে ওকে না জানাইতাম তাইলে ওইটাই প্রমাণ করতো যে আমি ওখানে ছিলাম। তারপরে ও নাকি বলছে যে আপনারা যে আমার বাবা মা, বলতে ঘৃণা হয়, আপনারা এরকম নিকৃষ্ট। এবার বুঝছে সে। হ্যাঁ, আমি তাকে 2টা অপশন দিয়েছিলাম যে হয় তুমি আমাকে চাও আর না হয় তোমার ফিউচার চাও। তখন ও আমার সাথে বলছে তুমি আমাকে 6টা মাস সময় দাও, আমি 6 মাসের মধ্যে চলে আসবো। আমার ভাই পরের দিন বাবার বাড়িতে নিয়ে চলে গেছে আমাকে। তখন আমার আব্বা মা বলছে ছেড়ে দাও। আমি তখন গুরু, পৃথিবীতে মনে হয় হাজবেন্ডের জন্য কেউ বাবা বাড়ি থেকে পালায় না। ও যেদিন লন্ডন থেকে আসছে ওই দিন আমি আবার পলাইছি। আমার আব্বা আটকায় রাখছে। ওই দিন আমার আব্বা আমার গায়ে হাত দিছে পর্যন্ত, আমার বলছে যে তুই ভুল করিস না, তুই পাগল হয়ে গেছিস। আমি আমার আম্মার বলছি আম্মা আমার বিয়ে দিলে কি হবে, আরেকটা বেটার সাথেই তো যাবো আম্মা, একটা লোকরে নিয়ে আমি থাকি ছোটবেলা থেকে, তো ও ছাড়া আমার ব্রেনে কিছু নাই, আমার চাইলে অন্য কোনো ছেলের সাথে যেতে পারবো না আম্মা। আমার আম্মা আমাকে রেসপেক্ট করে লাকেজ টাকেজ গুছায় আমার বড় ভাইরে ফোন দিয়েছে, আমার বড় ভাই করে আমার ভাসুরের বাসায় নিয়ে গেছে। সকালবেলা তাকে নিতে গেছি পরের দিন,
সে না উত্তরার রাস্তা দেখে, এই দেখে সেই দেখে, সে আমার দিকে তাকায় দেখে না। ও না আমার দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। আমাকে যা রেখে গেছে তার অর্ধেক এসে পাইছে। আমি মানে এয়ারপোর্ট থেকে কাঁদতে কাঁদতে বাসা পর্যন্ত আসছি। তখন আমাকে রুমে ঢুকাইলো ও, আর আমি রুমে ঢুকলাম। ঢুকানোর পর আমাকে গলা ঝরাইয়ে ধরছে, ধরার পর বলতেছে, এখন তো আমি চলে আসছি, এখন তো তোমার কান্না করার কিছু নাই, আমি তো সব ছেড়ে তোমার জন্য চলে আসছি। তখন আমি একটা কথা বলছিলাম, তুমি তোমার ফ্যামিলির কথায় আবার গলে যাবে না তো, আবার আমার সাথে ভুল করবে না তো? বলছে না। আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম। আসরের পর পরে ওর বাবা আর ওর মা চলে আসছে। আমি বললাম, তোমার বাবা মা কি নাটক করতে আসছে? বলে যে আমারে নিতে আসছে। আমি বলছি, আমি জীবনও যাব না। যেদিন বিচার জমছে সেদিন আমি 3টা প্রশ্ন করছি। আমার চরিত্র নিয়ে কথা বললো, আমার চরিত্র কি দোষ ছিল, আমার গায়ে হাত উঠানো হইলো কেন, আমাকে টর্চার করা হইলো কেন, আমার কি অপরাধ ছিল। যে মানুষটার সাথে গুরু আমি সংসার করি, মানুষটাও প্রতিবাদ করে নাই আমাকে নিয়ে, কিচ্ছু বলে নাই। ফাইনালি এরপর থেকে এগুলো তো অনেক কিছু এরপরে তো আমাকে শুনলাম। বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর একদিন পরে আমাকে বের করে দিছে। তখন আমি ওকে বললাম যে এইসব নাটক বন্ধ করো, যতবার বাড়িতে নিবা ততবার আমাকে বের করে দিচ্ছে। ফাইনালি বললো যে আপনারা কি চান? বললো যে এই মুহূর্তে এখন ওকে তুমি 3 তালাক দিয়ে দিবা, ওকে নিয়ে কোনোভাবেই তুমি সংসার করতে পারবে না, তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব। তখন ও বলছে যে না, আপনি আমার যেটা থেকে বঞ্চিত করেন ওর কি অপরাধ, ওকে আমি কেন ছাড়বো? তখন ও আমাকে নিয়ে ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পর যে মানুষ আমাকে বিশ্বাস করে ঢাকায় চলে আসছে গুরু, সেই মানুষ কারণে অকারণে আমার গায়ে হাত তুলতো। আমি বারবার জিজ্ঞেস করতাম, আলাদা সংসার শুরু হয়েছে। হ্যাঁ, আলাদা সংসার যখন হইলো ঢাকায়, ওকে। তখন সে বেকার, তার বাবা মা কোনো টাকা পয়সা দেয় নাই, কিছু করে নাই। তখন গুরু আমি একটা কোম্পানিতে সেলসের জব নিলাম। ওই সময় সে কিছু করে না, সে কিচ্ছু করে নাই গুরু। ও 2.5 বছর চাকরি পায় নাই লন্ডন থেকে আসার পর। আমি যখন ওই চাকরির টাকা দিয়ে বাসা ভাড়া, খাওয়া খরচ, ওকে চাকরিতে অ্যাপ্লাই করার বিভিন্ন খরচ দিতাম। তারপরে গুরু ওর অত্যাচার সহ্য না করতে পেরে আমি আসলে ওই একটা কথাই বারবার বলতাম, আমার কি অপরাধ ছিল, তোমার বাবা মা ভাই বোন কেন আমার সাথে এরকম করছে, তুমি কেন এরকম করছো? আমি জানি না ওটা আমার অপরাধ ছিল কিনা। আমি যতবার বলতাম ততবার আমাকে মারতো। রাইট নাও এখনো চলে সেটা। আমি ওর টর্চার নিতে পারি না গুরু। ও আমাকে এত টর্চার করতো। ও বাড়িতে চলে যেত না বলে বলে আমাকে। যেদিন বাড়িতে যাইতো 3 দিন পর আসতো, আইসা উইদাউট রিজনে আমাকে মারতো। আমি শুধু এটা জানতে চাইতাম যে তুমি আমার গায়ে হাত তুলো কেন, আমার গায়ে হাত তুলো। তখন ওর ভাইকে বিচার দিলাম যে মিয়া ভাই আমার কি অপরাধ, আমি সংসার আর টিকাইতে পারছি না। তখন বিচার সালিশ করে দেয়, 2 দিন পর পর বিচার সালিশ করে দেয়। ওর জেলাও সেই কুদু, ও আসলে এরকম অসুস্থ। তারপরে আমার মেয়ে কনসেপ্ট করার আগে আমি করলাম কি, সেপারেশনে চলে গেলাম। আমি অফিসে যাইতাম আসতাম, তখন রাজলক্ষ্মী হবার ব্রিজের নিচে আমার পা দরায় জোড়া বৈশা থাকতো, লোকজনের সামনে সিগারেট করতো। তখন লোকজন সিদ্ধান্ত নিলে, হ্যাঁ, আমার 1 মাসও থাকতে দেয় নাই। জোর করে ব্ল্যাকমেল করে আমাকে বাসায় নিয়ে আসছে আবারও। তারপর এরকম করতে করতে আমি কনসেপ্ট করলাম। তখন ওই 9টা মাসই গুরু শুধু আমার সাথে ভালো ব্যবহার করছে। কত বছর তোমরা? তোমাদের 15 বছর। 15 বছরের সংসার। তোমাদের বাচ্চা কাচ্চা? আমার একটা মেয়ে আছে 9 বছরের। যখন সেপারেশনে যাচ্ছ, যে পরে ডিভোর্স দিয়ে দিবে, হ্যাঁ, তখন হাত পা ধরে মানায় বানিয়ে হ্যাঁ, খুবই নাটক করছে তখন। প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, গায়ে হাত প্রতি মুহূর্তে। ও সকালে ভালো তো বিকালে খারাপ, বিকালে ভালো তো সকালে খারাপ। এইভাবেই কি 15 বছর পার করলে? এখনো পর্যন্ত কত শনিবারও সে আমাকে হিট করছে। এটাই বললাম, সে একসাথে কি সংসার করতেছো এখনো? এটা সংসার বলে, এক ছাদের নিচে আছো, এক ছাদের নিচে আছি। এই 16 বছরের পরে আজকের তারিখে যদি জিজ্ঞেস করি যে এই ছেলেটাকে তুমি এখনো ভালোবাসো কিনা? না, আমি তাকে ভালোবাসি না। আমি তাকে প্রচন্ড ঘৃণা করি। এই কারণে ঘৃণা করি, সে ভালো হাজবেন্ড হইতে পারে নাই, সে আমার সেফটি সিকিউরিটি দিতে পারে নাই, ফাইন, কিন্তু তার ভালো বাবা হওয়া দরকার ছিল, সে সেটাও হতে পারে নাই। তো প্রচন্ড বাবা মা ভক্ত, তার বাবা মার জন্য সে জান দিয়ে দিবে। তা আমি বলছি, বাবা মাকে জান দিয়ে ভালোবেসে, এটা এখানে আমার কোনো কমপ্লেন নাই, তুমি বেহেস্তে চলে যাও, বাট আমার সাথে যা করছো সেটার পরে তুমি বেহেস্ত পাবা তো? বাবা মা দীর্ঘ নিঃশ্বাস আসলে না লাগতে নাই, যে বাবা মা এত দরদ যার প্রশ্নে, এবং বাবা মা প্রতি মুহূর্তে বুঝতেছেন, স্পেশালি বাবা, যে কিভাবে কপাল পোড়াচ্ছে আমার মেয়ে। ওই বাবা একবার হয়তো ছুটে এসে আবার আপনাকে সামাল দিচ্ছে, হেল্প করতেছে, আর একবার হয়তো অনেক রাগে, অনেক অভিমানে, অনেক ক্ষোভে নিজেকে সরিয়ে রাখতেছে। কিন্তু তার কলিজাটাকে যেভাবে আপনি ফালা করে দিয়েছেন, তার ভিতরে যেভাবে ছুরি চালাইছেন, আমার মনে হয় 10 জন্মের কষ্ট তার জন্য কম পড়বে শুধু আপনার কারণে। এই জন্য আমার বাবাকে কিছু বলি নাই গুরু। আপনার এই কমিটমেন্ট রাখতে গিয়ে যে কাজগুলো করেছেন, আপনি বলুন আর না বলুন, যে সিচুয়েশনের থ্রু দিয়ে যাচ্ছে, এই খবরগুলো ঠিকই তার কাছে পৌঁছায়, এবং এটা তার কাছে দোজখের চাইতেও বড়। আর ভাই, আপনার উদ্দেশ্যে বলি, আপনি চাইলে আমাদেরকে এসে আপনার কথা তো বলতেই পারেন, বাট এই মেয়েটার মধ্যেই আপনার নিঃশ্বাস আটকে আছে, এটা সত্যি। আপনি
সন্তান হিসাবে বাবা মার কাছে সবসময় ভালো লাগার ভালোবাসার পাত্র হতে চান, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু যে নামটা দোষ না করেও হিজড়া বলে যে সম্বোধনটা শুনতে হয়েছিল এই মেয়েটিকে, এইটা আপনার নামের সমার্থক হয়ে যায় যদি বাবা মা হিসেবে সন্তানের যে দায়িত্ব সেপারেটেডলি পালন করার সাথে সাথে বউয়ের দায়িত্ব এবং নিজের কলিজা ছেঁড়া ধন সন্তানের দায়িত্ব প্রপারলি কেউ মেনটেন করতে না পারে। আপনার বাবা মার জন্য খুব ভালো সন্তান হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার থাকে বলে আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটি এখনো যে আপনার প্রশ্নে প্রচন্ড রকমের ভালোবাসা পোষণ করে, যদিও আমার সামনে অস্বীকার করেছে, এটাও আমি বিশ্বাস করি। এবং আমারও মনে হয় এই মেয়েটিকে ছাড়া বাকি জীবন যে আপনি ভালো থাকতে পারবেন না, এলোমেলো থাকবেন, এটাও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আপনার, যে আপনি সবার কাছে আলাদা আলাদাভাবে ভালো হতে চেষ্টা করলেন, কিন্তু সেই জিনিসটাকে ম্যানেজ করার জন্য যে ধরনের ডেমনস্ট্রেশন করা উচিত, যে ধরনের অ্যাক্টিভিটি করা উচিত, যা করা উচিত তা করে উঠতে পারলেন না। বড় মায়া হচ্ছে আপনার জন্য। এবং বিশ্বাস করেন, আপনি এই জিনিসটাকে এমন একটা এক্সট্রিম লেভেল পর্যন্ত নিয়ে চলে গেছেন, আপনার মতো মানুষের সংখ্যায় বাংলাদেশে সবচাইতে বেশি। কিন্তু তারপরে বলতেছি যে আপনি মেয়ে ছাড়া বাঁচতে পারবেন না। আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাকে আপনি আসলেই পাগলের মতো ভালোবাসেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনি এখনো মনে মনে চান আপনার বাবা মার সবচেয়ে ভালো সন্তান হওয়ার। এখনো সুযোগ আছে। প্লিজ ট্রাই ফ্রম রাইট নাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সাহায্য করে, প্লিজ এখন থেকে মুখে না কাজে এটা ডেমনস্ট্রেশন করে দেখান। বাবা মা যে ধরনের জিনিস চায় তাকে আলাদাভাবে প্রোভাইড করেন, কোনো সমস্যা নাই। অ্যাট দ্য সেম টাইম আপনার বউ এবং সন্তানের জন্য যা যা করা উচিত তা করেন, সব ঠিক হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি।